হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেই বিষয়টির নাম হলো লাইট। এই লাইট নামক চ্যাপ্টারটা যে আছে, এই লাইট নামক চ্যাপ্টারটা ক্লাস 7, ক্লাস 10 and ক্লাস 12 ক্লাস 7 এর জন্য আছে এই লাইট নামক চ্যাপ্টারটা, ক্লাস 10 এ আছে এই লাইট চ্যাপ্টারটা এবং ক্লাস 12 এ আছে এই লাইট চ্যাপ্টারটা। তাহলে আজকে আমাদের এই 7, 10 এবং 12 এই তিনটা ক্লাসের কনসেপ্টই আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হবে। কিভাবে? এখন লাইট তোরা ছোটবেলা থেকে শুনে এসেছিস যে লাইট আলো, এটা তোরা ছোটবেলা থেকে শুনে এসেছিস। এখন তোরা জানবি যে লাইটটা আসলে কি। অনেক স্টুডেন্টসই জানে না লাইটের সংজ্ঞা, ডেফিনেশন অফ লাইট যেটাকে বলে, ডেফিনেশন অফ লাইটের সংজ্ঞা অনেক স্টুডেন্টস জানে না। তো এই ডেফিনেশনটা আমি তোদের দিয়ে দিই। ফার্স্ট ডেফিনেশন, লাইট কি, হোয়াট ইজ লাইট বা লাইট কি বা আলো কি। আলো কি? আলো কি? একটাই কথা যে আলো কি। আলো আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটি সরল রেখায় চলাচল করে। আচ্ছা, আলো কি? আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটি সরল রেখায় চলাচল করে। তাহলে এই আলোর ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু এখন অনেকেরই মনে হবে যে আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই যে এই ওয়ার্ডটা এতটুকুন তোরা যদি বুঝতে, আলো হলো এতটুকুন তোরা বুঝতে পেরেছিস, কিন্তু এতটুকুন তোদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং এই যেটি সরলরেখায় চলাচল করে, কিভাবে চলাচল করে, কেন চলাচল করে, এই নিয়ে তোদের প্রবলেম হতে পারে মেনলি। তাহলে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা পরের ক্লাসে আলোচনা হবে। বাই দ্য ওয়ে, এখন এটা আলোচনা হবে না, কিন্তু সরল রেখায় চলাচল করে এই জিনিসটা তোদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, সরল রেখায় চলাচল করে বলতে আমি যদি একটা ডায়াগ্রাম নিই, ভাব এটা একটা টর্চ, এখান থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে। আলোক রশ্মি মিন্স একটা আলোক রশ্মি নির্গত হচ্ছে যে কোনো। আচ্ছা, আলোক রশ্মি নির্গত হচ্ছে টর্চের এখান থেকে, এটা হচ্ছে একটা টর্চ। এখান থেকে দেখ, টর্চ বানাম ভুল হলে তোরা ঠিক করে নিস। বাই দ্য ওয়ে, টর্চ বানাম হতে পারে আমার ভুল, বাট তোরা ঠিক করে নিস। আলোক রশ্মি এখান থেকে নির্গত হচ্ছে, এখান থেকে আলোক রশ্মি যে নির্গত হচ্ছে, সেই আলোক রশ্মিগুলো নির্গত হওয়ার সময় সেগুলো একেবারে সরল রেখা দ্বারা নির্গত হচ্ছে আমরা বলতে পারি, কারণ আলো যখনই নির্গত হবে তখন সরল রেখা অনুযায়ী সেটা নির্গত হবে। কিভাবে, কেন নির্গত হবে? কারণ তোদেরকে একটা কথা বলে দিই, আলো হলো ইনফাইনাইট বা অসীম সংখ্যক বা অসংখ্য আলো হলো অসংখ্য ফোটন কণার স্রোত। আলো হলো অসংখ্য ফোটন কণার স্রোত। এখন ফোটন কণা কি? যারা দেখ, ফোটন কণাটা কি? ফোটন কণা হলো যারা ক্লাস 9 অন্তত ভালোভাবে পড়েছিস তারা জানবি যে যখন সবুজ উদ্ভিদের মধ্যে, এটা আঁকলাম না, যাই হোক, যখন উদ্ভিদটা এঁকে নিই, যখন সবুজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, অর্থাৎ ফটোসিনথেসিস হয়, তখন এই সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত রঞ্জক
ফোটন কণা, আলো যে আছে এই ভাব, এটা হচ্ছে সানের যে ফোটন কণা, সেই ফোটন কণার সাহায্যে ফটোসিনথেসিস প্রক্রিয়া হয়। ফটোসিনথেসিস প্রক্রিয়া এই আলো দ্বারা হয় না, কিন্তু এই আলোর মধ্যে যে অসংখ্য সংখ্যক ফোটন কণার স্রোত, এই ফোটন কণাকে কাজে লাগিয়েই আমাদের কি হয়, আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হয়ে থাকে। তো এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা আমাদের এই ফোটন কণার স্রোত দ্বারা হয়ে থাকে, আমরা বুঝে নিলাম। কিন্তু এটা হচ্ছে ক্লাস 9 এর কনসেপ্ট, এবং এটা কিসের কনসেপ্ট, এটা হচ্ছে বায়োলজির কনসেপ্ট, মানে লাইফ সায়েন্সের কনসেপ্ট ওদের। কিন্তু ফিজিক্যাল সায়েন্সের সময় এই ফোটন কণার স্রোতটা তোরা বুঝতে পারবি তখনই, যখন তোরা আরেকটু বিস্তারিত জানবি বা আরেকটু বিস্তারিত আমি তোদের তথ্যগুলো দিব। দেখ, আলো হলো অসংখ্য ফোটন কণার স্রোত। আচ্ছা, অসংখ্য ফোটন কণা মানে এই আলোক রশ্মিটা যখনই কোনো জায়গায় যাবে, সেটা একটা সব সময় সরলরেখা বরাবরই যাবে। কোনোদিনও আলো বক্ররেখা বরাবর যাবে না। বক্ররেখা বরাবর কারা যায়? বক্ররেখা বরাবর যায় হচ্ছে শব্দ যায়, তারপরে হচ্ছে এসি কারেন্ট যায়, শব্দ যায়, এগুলো সবসময় হচ্ছে বক্ররেখা বরাবর যায়। কিন্তু আমাদের যে আলো, সেটা সর্বদাই হচ্ছে আমাদের সরলরেখা বরাবর যাবে। সরলরেখা বরাবর যাবে, আমাদের হচ্ছে আলো সর্বদা সরলরেখা বরাবর যাবে। তাহলে এখন আলো অসংখ্য ফোটন কণার স্রোত, তোরা বুঝতে পেরে গেছিস আশা করি। এখন আমাদের যেটা আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা তো তোদের বলেছি, পরে বলবো। এখন আমাদের আলোচনার বিষয় যে আলোর কার্যকারিতা বা আলোর বিভিন্ন গুণাবলী। আলোর বিভিন্ন গুণাবলী, দেখ, আলো প্রতিফলিত হয়, 1 নম্বর আলোর গুণাবলী। দেখ, আলো কিভাবে কি কি হতে পারে আমি তোদের বলে দিই। দেখ, আলো গুণাবলী, প্রথমে আলোর বেগ সব থেকে বেশি, এই ইউনিভার্সের সব থেকে স্পিডে যে জিনিসটা চলাচল করে, সেই জিনিসের নামই হচ্ছে আলো। লাইট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে স্পিডে চলাচল করে। লাইট এর বেগ কত? এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে। মানে 1 সেকেন্ড যদি তোরা অপেক্ষা করিস আলোর জন্য, তাহলে এটা 3 × 10⁸ মিটার দূরত্ব অতিক্রম করবে। এই 3 × 10⁸ মিটার দূরত্ব পার সেকেন্ডে অতিক্রম করবে, মানে 1 সেকেন্ডে এত মিটার অতিক্রম করবে আমাদের আলো। ঠিক আছে? এবং আলোর বেগ তোরা বুঝে গেছিস আশা করি। 2 নাম্বার, আলোর বেগ হয়ে গেল। দেন আমাদের আসবে আলোর বেগ, দেন আমাদের আসবে প্রতিফলন। এখন প্রতিফলনটা কি? দেখ, দর্পণ তোরা আশা করি শুনেছিস বা দর্পণ তোরা দেখেছিস। দর্পণের সোজা বাংলা ভাষায় যদি দর্পণ আমরা বলতে চাই, তাহলে সেই দর্পণ হচ্ছে আয়না। আয়নাকে আমরা দর্পণ বলবো, আয়নাকেই আমরা দর্পণ বলবো। এখন আয়নার জায়গাটায় আমরা যদি বোর্ডে একটা আয়না কল্পনা করি, তাহলে এটা হচ্ছে একটা দর্পণ, মানে আয়নাকে সোজা ভাষায় দর্পণ বলে। এবং এই আয়নাটার এক পাশে কি থাকে বাবা? এক পাশে থাকে হচ্ছে কাঁচ। এক পাশে থাকে, আয়নার সর্বদা এক পাশে থাকবে কাঁচ, এবং অন্য পাশে থাকে হচ্ছে পারদ। আয়না এক প্রকারের সমতল দর্পণ। আয়না এক প্রকারের সমতল দর্পণ। আয়নার এক পার্শ্বে থাকে কাঁচ এবং অপর পার্শ্বে থাকে পারদ। পারদ এখন থাকে না, পারদ মিন্স মার্কারি। এখন পারদ থাকে না, এখন থাকে আমাদের অন্য কিছু থাকতে পারে, বাট পারদের যে ব্যয় সংকোচ সেটা খুব বেশি হবে, এখন পারদ থাকে না। এখন পারদের মধ্যে জিনিসটা এখন আপাতত জানি না, কারণ বইয়ে পারদ আছে, সো পারদ তোরা দিলেই বেটার হবে আশা করি। এখন এই কাচের মধ্যে আলোর প্রতিফলন হয় কিভাবে? দেখ, কাচের মধ্যে আলোর প্রতিফলন হয় কিভাবে, বা সমতল দর্পণে আলোর প্রতিফলন। আমাদের বিষয়টা হবে সমতল দর্পণে আলোর
সমতল দর্পণে আলোর প্রতিফলন। দেখ, ভাব এটা একটা দর্পণ, তুই এভাবেও দর্পণটা দিতে পারিস এবং তুই এভাবেও দর্পণটা দিতে পারিস, অ্যাজ ইউর উইশ, যেভাবে খুশি তুই দর্পণটা দিতে পারিস। দর্পণের এক পাশে তোকে কি বলেছি, অবশ্যই পারদ থাকবে। পারদটাকে এভাবে ডটেড দিয়ে তুই চিহ্নিত করতে পারিস, এই যে এক পাশে পারদ থাকবে। আলো তুই যেভাবে করতে পারিস দর্পণটা তোর ইচ্ছা। আয়নায় এখানে আলোক রশ্মিটা এখান থেকে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আলোক রশ্মির উৎস। এটা কি আলোক রশ্মির উৎস, উৎস, এটা হচ্ছে উৎস। আলোক রশ্মিটা এখান থেকে আয়নায় সোজা, আলোক রশ্মি তো সোজা সরলরেখা বরাবর চলাচল করে। আলোক রশ্মিটা এখান থেকে, আলোক রশ্মি সর্বদা তীর চিহ্ন দিবি কোন দিক থেকে কোন দিকে যায়, আর তীর চিহ্ন যদি না দিস তাহলে নাম্বার তোদের কেটে যেতে পারে। তাই আলোক রশ্মিটা সর্বদাই সরলরেখা বরাবর যায়, এবং সরলরেখা বরাবর যদি নাও যায় তাও তোরা সরলরেখা বরাবর দিবি, ঠিক আছে? এবং এই আলোক রশ্মি বরাবর তোরা একটা অভিলম্ব কল্পনা করবি। দেখ, সরলরেখা বরাবর তোরা যদি অভিলম্ব কল্পনা করিস তাহলে সেই অভিলম্বটা সর্বদা 0 ডিগ্রি কোণ হবে। কেন? দেখ, আলোক রশ্মি তোরা, এটা হচ্ছে একটা মাধ্যম, মাধ্যম, এটা একটা মাধ্যম ভেবে নে, এটা হচ্ছে বায়ু মাধ্যম, যাকে অ্যাটমসফিয়ার বা বায়ু মাধ্যম, যাকে এ দিয়ে ডিনোট করা আমি অ্যাটমসফিয়ার। সো এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর পড়লো, যেখান থেকে দেখ আলোক রশ্মি যে সব সময় যে তুই সোজা ভাবে ফেলাবি তা তো কথা না, তুই টেরা ভাবেও ফেলাতে পারিস এবং অর্থাৎ তির্যক ভাবেও তুই ফেলাতে পারিস। বাট এই আলোক রশ্মিটার কার্যকারিতাটা শুধু দেখ, এই যে যেখানে আলোক রশ্মিটা পড়েছে, মানে এই জায়গাটা দর্পণের এই জায়গাটায় টাচ করেছে আলোক রশ্মিটা, সো এখানে একটা অভিলম্ব মানে একটা লম্ব কল্পনা কর, একটা একটা লম্ব কল্পনা কর। দেখ, এখানে হচ্ছে একটা অভিলম্ব কল্পনা কর, যার নাম দিয়ে দে তুই এবি। এবি, এখানে একটা অভিলম্ব কল্পনা, দেখ এবি অভিলম্বের সঙ্গে পি কিউ আলোক রশ্মি, দেখ এবি অভিলম্বের সঙ্গে এই আলোক রশ্মিটা এখান থেকে এসছে, এবং যে এবি অভিলম্বটা আছে সেই এবি অভিলম্বের সঙ্গে একটা কোণ করেছে, ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা। তোরা যদি অঙ্কে ত্রিকোণমিতি পড়ে থাকিস তাহলে তোরা বুঝতে পারবি যে এই থিটাটা কেন লিখেছি, এর জন্য তোদের ত্রিকোণমিতি পড়তে হবে। যাই হোক, এটা একটা সিম্বল, এটা একটা হচ্ছে গ্রিক সিম্বল যেটার নাম হচ্ছে থিটা। এটা হচ্ছে একটা গ্রিক সিম্বল যেটার নাম হচ্ছে থিটা। তো কোণকে সবসময় আমরা থিটা দ্বারা ডিনোট করে থাকি। তাই এই যে এবি, এই এবি যে অভিলম্বটা আছে, এই এবি অভিলম্বের সঙ্গে এই আলোক রশ্মিটা থিটা কোণ উৎপন্ন করেছে, এবং এই অভিলম্বটার সঙ্গে আলোর যে রিফ্লেকশনটা হবে যখন আলোটা যাবে অন্য জায়গায় গিয়ে পড়বে, ভাব আয়নায় যখন তোরা টর্চ মারবি তখন ভাব এদিক দিয়ে টর্চ মারলি, দেখবি একবার টর্চ মেরে প্র্যাকটিক্যাল করে দেখবি, আয়নায় একটা টর্চ মারবি একটা জায়গায়, দেখবি তুই যেখানে টর্চ মেরেছি আলো রিফ্লেকশন দিয়ে পড়েছে অন্য জায়গায়, দেওয়ালে কোনো একটা সামথিং জায়গায় আলোটা পড়েছে, দেওয়ালে কোনো একটা সামথিং জায়গায় তোর আলোটা পড়েছে, তোর আয়নার মধ্যে কিন্তু ঢুকে যাবে না আলোটা, তোর কোনো একটা সামথিং জায়গায় আলোটা পড়বে। দেন এই জায়গাটা তুই প্র্যাকটিক্যাল করে নিস বাড়িতে। বাই দ্য ওয়ে, এখন এখানে আসি। দেখ, এখানে এবি অভিলম্ব, এবি অভিলম্বের কোণ কত, এবি অভিলম্বের কোণ কত, এটা লম্ব। অনেকে ভাববে দাদা এটা হচ্ছে লম্ব, তো লম্ব মানে কি আমি জানি যে 90 ডিগ্রি, লম্ব মানে আমরা জানি সব সময় 90 ডিগ্রি জানি অভিলম্ব মানে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি হবে অভিলম্ব, আলোর ক্ষেত্রে 0 ডিগ্রি হবে লম্ব। কেন 0 ডিগ্রি হবে? তোরা যদি একটা চাঁদা নিস তাহলে দেখবি, এটা ভাব একটা চাঁদা, এটা ভাব একটা চাঁদা, ধর এটা একটা চাঁদা, তো এই চাঁদায় এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, আবার এখানে 90 ডিগ্রি, আবার এখানে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, ঠিক আছে? তো তোরা এই সময় এই জায়গাটার মাপ নেই যখন, তখন হয় হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু যখন তোরা চাঁদাটাকে উল্টে দিবি, মানে এইভাবে করে দিবি তোরা, যখন চাঁদাটাকে, আলোটাকে ঠিক এইভাবে মেজারমেন্ট করা হয়, মানে এখান থেকে শুরু হবে 0 ডিগ্রি, দেন এখান থেকে আসবে এটা হচ্ছে 90 ডিগ্রি, দেন এখান থেকে আসবে এটা হচ্ছে 180 ডিগ্রি, দেন আবার এখান থেকে আসবে এটা হচ্ছে আবার 90 ডিগ্রি, দেন এখান থেকে আসবে এটা হচ্ছে 0 ডিগ্রি।
সো আলোটাকে আমরা এভাবে মেজারমেন্ট করতে পারবো। দেখ, এটা 180 ডিগ্রি আমি বলবো না, এটাও 0 ডিগ্রি হবে, তার মানে এটাও 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এবং এইভাবে আমরা মেজারমেন্ট করবো। মানে চাঁদাটাকে জাস্ট আমরা একটু টেরা করে দিলে তাহলে আমরা 0 ডিগ্রি থেকে মেজারমেন্ট করতে পারবো এই আলোটাকে। তো আমরা এই 0 ডিগ্রি নিয়ে মেজারমেন্ট করব, এবং আলোর ক্ষেত্রে তোরা সর্বদা মনে রাখবি লম্ব মানেই 0 ডিগ্রি, লম্ব মানেই 0 ডিগ্রি, লম্ব মানেই 0 ডিগ্রি, অর্থাৎ এই অভিলম্বের সঙ্গে এই আলোক রশ্মিটা সামথিং একটা নির্দিষ্ট আলোক রশ্মি, এবং আলোক রশ্মিটা কি অসীম সীমা বিশিষ্ট, নির্দিষ্ট সীমা বিশিষ্ট আলোক রশ্মি না, কিন্তু অসীম সীমা বিশিষ্ট একটা আলোক রশ্মি এবি অভিলম্বের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তখন এই আলোক রশ্মিটা সেম কোণ করেই, মানে থিটা কোণ করেই অন্য একটা পথে নির্গত হয়ে যাবে। মানে এই আলোক রশ্মিটা যদি পিবি হয়, এবি আলোক রশ্মির সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, বা তোরা ধরতে পারিস আপতন কোণ, এটা যাকে আই কোণ বলে, আপতন কোণ উৎপন্ন করেছে, এবং আর কোণ, প্রতিফলন কোণ আর কোণ হয়ে এই আলোক রশ্মি বিসি পথে নির্গত হয়ে গেছে, বিসি পথে নির্গত হয়ে গেছে এবং পিপি পথে আপতিত হয়েছে। তার মানে আই কোণ ইকুয়াল টু আর, দেখ এটাই মানে আপাতন কোণ। দেখ, সমতল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা কি হয়, সমান হয়। আশা করি এতটুকু বুঝে গেছি। এবং পরের চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে গোলীয় দর্পণ, পরের চ্যাপ্টারে না, পরের ক্লাসে আমরা গোলীয় দর্পণ পড়বো, আলো সমতল দর্পণে আলোর প্রতিফলন তোরা বুঝে গেছিস, এবং পরের ক্লাসে আমরা গোলীয় দর্পণ পড়বো। আপাতত তোরা এই আলোক রশ্মিটাকে এভাবে, আচ্ছা, এই আলোক রশ্মিটাকে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা তোদের কি হবে, সমান হবে। সো এই চাঁদাটাকে তোদেরকে এখনই বললাম যে এটাকে জাস্ট একটু টেরা করে দে, টেরা করে দেওয়ার পরে এইভাবে যে চাঁদাটা আসবে, এই চাঁদাটা 0 ডিগ্রি এখান থেকে ধর, এটা 90 ডিগ্রি হবে, দেন এটা আবার 0 ডিগ্রি হবে, দেন এটা আবার 90 ডিগ্রি হবে, দেন এটা আবার 0 ডিগ্রি হবে, মানে 0 to 90 জাস্ট এভাবে হবে। আবার বলি তোদেরকে, কি বললাম, যে আলোর প্রপার্টিজ অর্থাৎ গুণাবলী আছে, এই গুণাবলীর মধ্যে আলোর বেগ আছে, প্রতিফলন আছে, এবং প্রতিসরণ। তোদের গোলীয় দর্পণ পড়ার পরে তোদের প্রতিসরণটা আসবে, দেন তোরা লিখে রাখতে পারিস যে প্রতিসরণ আছে, প্রতিফলন আছে, বেগ আছে, আলোর বেগ আছে, এবং আলোর ভেদন ক্ষমতাও আছে। বাট আলোর ভেদন ক্ষমতা এখন না, তোদের লাস্ট ক্লাসে আলোর ভেদন ক্ষমতা হবে। বাই দ্য ওয়ে, এই গুণাবলীগুলো তোরা মনে রাখ। আপাতত বেসিক কনসেপ্টটুকু আমি তোদের দিয়ে দিলাম। এই ক্লাসটা শুধুমাত্র যে ক্লাস 10 তা নয়, এই ক্লাসটা ক্লাস 7 ও দেখতে পারে, ক্লাস 10 এর স্টুডেন্টও দেখতে পারে, এবং ক্লাস 12 এর স্টুডেন্ট যদি কনসেপ্ট সেভাবে না থাকে তাহলে তোরা এই কনসেপ্টটা দেখতে পারিস, কারণ আলোর এই মেজারমেন্ট গুলো তোদের কাজে লাগবে খুব। এবং এই সমতল দর্পণে আলোর প্রতিফলন, এটা খুবই বেসিক কনসেপ্ট, এটা হচ্ছে ক্লাস 7 এর জন্য আশা করি, হ্যাঁ এটা ক্লাস 7 এর জন্যই হবে। এবং গুণাবলীগুলো, এটা 3টা গুণাবলী, পরের যে গুণাবলীগুলো আছে সেটা পরের ক্লাসে বলবো। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হবে পরের ক্লাসে, বাই।